10 বছর পর এক তালাকপ্রাপ্ত আইপিএস অফিসার ফিরে এলেন সেই ভাঙা ঝুপড়িতে, যেখানে কোনোদিন তার সংসার ছিল। যখন লুকিয়ে রাখা সত্য একে একে সামনে এলো, পুরো গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, এই গল্প পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক নির্জন গ্রাম সুন্দরপুরের। দুপুরের কাঠফাটা রোদে ধুলো উঠছে। হঠাৎ গ্রামের মাটির রাস্তায় একটা সরকারি গাড়ি এসে থামল। লাল বাতি জ্বলছে, গাড়ি চকচক করছে। গ্রামের লোকেরা চোখ কপালে তুলে একে অপরের দিকে তাকালো। সবাই বুঝে গেল এ কোনো সাধারণ মানুষ নয়। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলেন এক মহিলা। পুরো গ্রাম যেন শ্বাস আটকে গেল। তিনি আইপিএস প্রিয়া দাস। খাকি উর্দিতে কঠিন মুখ, কিন্তু চোখের কোণে এমন একটা ছায়া যা উর্দির আড়ালেও লুকোতে পারছে না। তার দৃষ্টি সোজা সেই ছেঁড়া ফাটা ঝুপড়ির দিকে আটকে গেল, যেখানে 10 বছর আগে তার সম্পর্ক চুরমার হয়ে গিয়েছিল। ঝুপড়ির ভিতরে ছিলেন রাহুল, সেই মানুষটি যিনি কোনোদিন তার স্বামী ছিলেন। প্রিয়া ঝুপড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন এবং সেই মুহূর্তে তার চোখের সামনে 10 বছর আগের জীবনটা যেন ঘুরে ঘুরে বেড়াতে লাগল। তখনও এই সুন্দরপুর গ্রামই ছিল, কিন্তু তখন প্রিয়া আইপিএস ছিলেন না। তখন তার হাতে থাকত বইপত্র, চোখে থাকত বিরাট স্বপ্ন। তিনি সেই মেয়েদের দলের ছিলেন না যারা ভাগ্যের ওপর ভরসা করে জীবন কাটিয়ে দেয়। রাহুলকে তিনি প্রথম দেখেছিলেন স্কুলে। ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো, তারপর দেখা সাক্ষাৎ, তারপর মন। প্রিয়া নিজের স্বপ্নের কথা বলেছিলেন, আমি অফিসার হতে চাই। রাহুল হাসেনি, উড়িয়েও দেয়নি, শুধু শান্ত গলায় বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব, তুমি অফিসার হয়ে যাও। এই কথাটাই প্রিয়ার কাছে সবচেয়ে আলাদা লেগেছিল। না সন্দেহ, না বাধা, শুধু অগাধ বিশ্বাস। ধীরে ধীরে ভালোবাসা হলো এবং তারপর বিয়ে। বিয়ের পর জীবন কষ্টের ছিল, তবু অপূর্ব সুন্দর। প্রিয়া রাতের পর রাত পড়াশোনা করতেন, রাহুল পাশে বসে থাকতেন, কখনো জল এনে দিতেন, কখনো বই সাজিয়ে দিতেন। প্রথমবার যখন প্রিয়া পরীক্ষায় ফেল করলেন, সারা রাত কেঁদেছিলেন। রাহুল কোনো বড় বক্তৃতা দেননি, শুধু তাকে বুকে জড়িয়ে বলেছিলেন, এবার হয়নি তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব। দ্বিতীয়বারও হয়নি। গ্রামে কুৎসা শুরু হলো। রাহুল সব শুনতেন আর চুপ করে থাকতেন। তৃতীয়বার যখন রেজাল্ট বেরোল, প্রিয়ার নাম লিস্টে ছিল। রাহুল সেই কাগজটি অনেকক্ষণ ধরে দেখেছিলেন, তারপর ধীরে বলেছিলেন, এবার তুমি অফিসার হয়ে গেছ। তার গলায় গর্ব ঝরছিল। কিন্তু ঠিক এখান থেকেই সবকিছু বদলে যেতে শুরু করল। শহর, বড় বাড়ি, নতুন জগৎ। শুরুর দিকে প্রিয়া একই রয়ে গিয়েছিলেন। রাহুলকে সঙ্গে রাখতেন, তার সম্মান করতেন। কিন্তু ধীরে ধীরে গুরুত্ব বাড়ার সঙ্গে সম্পর্ক হালকা হয়ে আসতে লাগল। অফিসের কথাবার্তা ঘরে ঢুকতে শুরু করল, মিটিং, ফোন, ফাইল। রাহুল একই ছিলেন, কিন্তু এখন তিনি পিছিয়ে পড়ছিলেন। একদিন প্রিয়া বললেন, তুমি এই গ্রাম্য কাপড় আর পরো না। রাহুল চুপ করে রইলেন। পরের দিন বললেন, আমার সিনিয়ররা আসছেন, একটু সামলে থেকো। রাহুল শুধু মাথা নাড়লেন। ধীরে ধীরে প্রিয়ার বিরক্তি বাড়তে লাগল এবং রাহুলের নীরবতা তাকে আরও খোঁচাতে লাগল। তার মনে হতে লাগল রাহুল তার উন্নতির সঙ্গে মানানসই নন। এক সন্ধ্যায় প্রিয়া একটা অফিসিয়াল ডিনার থেকে ফিরলেন। রাহুল শুধু বললেন, তুমি অনেক বদলে গেছ। প্রিয়া উর্দি খোলার সময় বললেন, বদলাতে হয়, সবাই তোমার মতো থাকতে পারে না। রাহুল সাহস করে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে লজ্জা দিই? প্রিয়া না ভেবে বললেন, হ্যাঁ। সেই একটি শব্দ রাহুলকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দিল। সেই রাতে তিনি খেলেন না, প্রিয়া খেয়ালও করলেন না। তারপর ঝগড়া নিত্যদিনের হয়ে গেল। প্রিয়ার মনে হতো রাহুল তাকে বাধা দিচ্ছেন, রাহুলের মনে হতো তিনি নিজেকে হারিয়ে ফেলছেন। একদিন প্রিয়া স্পষ্ট বললেন, আমি এই সম্পর্ক আর বইতে পারছি না। রাহুল অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে ছেড়ে দাও। তার গলায় রাগ ছিল না, শুধু অবসাদ ছিল। তালাক হয়ে গেল। না কান্নাকাটি, না সমঝোতা, কাগজে কলমে একটা সম্পর্ক শেষ। প্রিয়া ভেবেছিলেন তিনি ঠিক করেছেন। রাহুল কোনো অভিযোগ না করে গ্রামে ফিরে এলেন। আর আজ 10 বছর পর আইপিএস প্রিয়া দাস খাঁকি উর্দিতে, সরকারি গাড়িতে, সমস্ত প্রতিপত্তি নিয়ে সেই ঝুপড়ির সামনে দাঁড়িয়ে। কিন্তু তার হৃদয়ের ভিতরে কিছু একটা অদ্ভুতভাবে কাঁপছিল, যেন কোনো পুরনো আঘাত আবার জেগে উঠেছে। প্রিয়া ধীরে দরজায় টোকা দিলেন। ভিতর থেকে ধীর, ক্লান্ত গলা এলো, আসছি। দরজা খুলল। সামনে রাহুল,
একই রাহুল, কিন্তু সম্পূর্ণ বদলে গেছেন। শরীর আগের চেয়ে রোগা, কাঁধ একটু ঝুঁকে গেছে, মুখে ক্লান্তির গভীর রেখা, আর চোখে এক অদ্ভুত শান্তি, যে শান্তি অনেক সহ্য করার পর আসে। তিনি প্রিয়াকে দেখলেন, তার খাঁকি উর্দি দেখলেন, কাঁধের চকচকে তারা দেখলেন, এবং শুধু বললেন, এখানে কেন এসেছেন? প্রিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন রাহুল তাকে দেখে চমকে উঠবেন, হয়তো রাগ করবেন, কিছু বলবেন, কিন্তু তিনি এমনভাবে দাঁড়িয়ে যেন প্রতিদিন কোনো অফিসারকে এভাবে দেখতে অভ্যস্ত। ঝুপড়ির ভিতরে হালকা রোদ ঢুকছিল, মাটির মেঝে, এক কোণে পুরনো খাটিয়া, দেওয়ালে ঠেসানো একটা ভাঙা চেয়ার। প্রিয়া চারদিকে তাকালেন, এই সেই ঝুপড়ি, কিন্তু এখন আরও ছোট লাগছিল, যেন সময় এটাকেও গুটিয়ে দিয়েছে। বসুন, রাহুল চেয়ারের দিকে ইশারা করলেন। প্রিয়া প্রথমবার ইতস্তত করলেন, এত বড় অফিসার হয়েও আজ বসতে লজ্জা করছিল। তিনি চেয়ারে বসলেন, রাহুল খাটিয়ার কিনারায়, মাঝে এক অদ্ভুত নীরবতা, এমন নীরবতা যাতে শব্দ নেই, শুধু স্মৃতিগুলো কথা বলে। গ্রামে খবর ছড়িয়ে গিয়েছিল রাহুলের ঝুপড়িতে আইপিএস ম্যাডাম এসেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো হইচই নেই, কোনো ভিড় নেই, শুধু নিস্তব্ধতা। প্রিয়ার মনে হল এই নীরবতা সাধারণ নয়। রাহুল উঠে মাটির কলসি থেকে জল বের করে একটা গ্লাসে ভরে প্রিয়ার দিকে এগিয়ে দিলেন। প্রিয়া গ্লাস নিতে গিয়ে তার হাত দেখলেন, সেই হাত যা কোনোদিন তার জন্য খেটে দিনরাত পরিশ্রম করত, এখন আরও খসখসে হয়ে গেছে। তিনি জল খেলেন। আপনি এখানে কেন এসেছেন? রাহুল জিজ্ঞাসা করলেন। এই প্রথম তিনি তুমি নয়, আপনি বললেন। সেই শব্দটা প্রিয়ার হৃদয়ে বিঁধল। আমি। তিনি থেমে গেলেন। আইপিএস অফিসারের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর থাকে, কিন্তু আজ তার নিজের আসার কারণের উত্তর ছিল না। রাহুল চাপ না দিয়ে বললেন, যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে বলুন। প্রিয়া বুঝলেন রাহুল ভাঙেনি, নতও হয়নি, শুধু বদলে গেছে। তখন বাইরে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী দিয়ে এগিয়ে এলেন, গ্রামের সবচেয়ে বয়স্কা মহিলা, যিনি সবকিছু জানেন। তিনি প্রিয়ার উর্দি দেখলেন, তার চোখে তাকালেন এবং বললেন, ম্যাডাম, ভিতরে জায়গা কম, বাইরে কথা বললে ভালো হয়। প্রিয়া বাইরে এলেন। এখন পুরো গ্রাম সামনে। লক্ষ্মীদি ভারী গলায় বললেন, আপনি 10 বছর পর এসেছেন। প্রিয়া মাথা নিচু করলেন, ধীরে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? লক্ষ্মীদি থামলেন, তারপর বললেন, সব ঠিক তখনই হতো যখন রাহুল কথা বলতে পারত। প্রিয়া চমকে উঠলেন, মানে? একে একে লোকেরা বলতে লাগল। তালাকের পর রাহুল গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল কাজের খোঁজে, কিন্তু সর্বত্র লোকে জিজ্ঞাসা করত আইপিএস অফিসারের স্বামী হয়ে মজুরি। কেউ হাসত, কেউ বিদ্রুপ করত। প্রিয়ার সাহস দ্রুত হল। লক্ষ্মীদি বললেন, কিন্তু রাহুল কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন, সে শুধু বলতো আমারই ভুল হয়েছে। এই কথা শুনে প্রিয়ার চোখ ভরে এলো। একজন লোক বলল, একবার থানায়ও ডাকা হয়েছিল। প্রিয়া ঘাবড়ে গেলেন। কেন? মিথ্যে মামলায়, লোকটি বলল। লোকে বলতো আইপিএসের বউয়ের নাম নিয়ে ধমকায়। রাহুল শুধু বলেছিল, নাম নিও না, সে এখন আমার নয়। লক্ষ্মীদি শেষ কথা বললেন, ম্যাডাম, রাহুল আপনার জন্য নিজের কণ্ঠ হারিয়েছে। এখন সে কম কথা বলে, কারণ যখন বলতো লোকে হাসত। প্রিয়া পিছন ফিরলেন। রাহুল ঝুপড়ির দরজায় দাঁড়িয়ে, শান্ত, সম্পূর্ণ শান্ত, যেন এই সব কথা তার নয়, অন্য কারো। কাপা গলায় প্রিয়া জিজ্ঞাসা করলেন, এসব তুমি আমাকে কখনো বলনি কেন? রাহুল প্রথমবার তার চোখে সোজা তাকালেন এবং বললেন, আপনি কখনো জিজ্ঞাসা করেননি। এই বাক্য প্রিয়াকে চড়েল মতো লাগল। এখন তিনি বুঝতে পারছিলেন এ শুধু একটি ভাঙা সম্পর্ক নয়, এ একজন মানুষের নিঃশব্দে দেওয়া ত্যাগ। আর তিনি এটাও অনুভব করছিলেন যে এই গল্প এখনও শেষ হয়নি, সত্যের শেষ অংশ এখনও বাকি। লক্ষ্মীদি খুব ধীরে বললেন, ম্যাডাম, আপনি যা শুনেছেন তা পুরো সত্য নয়। প্রিয়ার হৃদয় ধক করে বসে গেল। আরেকটি কথা আছে, লক্ষ্মীদি বললেন, যা রাহুল আমাদেরও অনেক পরে বলেছিল। ভিড় থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, সাদা চুল, কাপা হাত। আমি হরিহর কাকা। তিনি প্রথমে প্রিয়ার উর্দি দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। তালাকের প্রায় 6 মাস পরের কথা, এক রাতে রাহুল গ্রামে ফিরেছিল, মুখে আঘাতের চিহ্ন। হরিহর কাকার গলা ভারী হয়ে গেল। প্রিয়া চমকে উঠলেন, কি আঘাত?
এক ঠিকাদার মিথ্যে মামলা করেছিল, বলেছিল রাহুল আইপিএস অফিসারের বউয়ের নাম নিয়ে ধমকিয়েছে। প্রিয়ার চোখ বিস্ফারিত হল। থানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল। কেউ বলেছিল, বউয়ের সঙ্গে একবার কথা বলো, অফিসার তো 1 মিনিটে ছাড়া পাবে। হরিহর কাকা গভীর শ্বাস নিলেন, কিন্তু রাহুল স্পষ্ট বলেছিল, সে আমার বউ নয়, তার নাম নিও না। প্রিয়ার মাথা নিজে থেকে নিচু হয়ে গেল। লক্ষ্মীদি কথা এগিয়ে নিলেন, ম্যাডাম, সেই রাতে রাহুল আপনার কাছে সাহায্য চাইতে পারত, কিন্তু চাইনি। বলেছিল যদি আমার নামে তার সম্মানে আঁচড়ও লাগে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। এই কথা শুনে প্রিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি চাইলেও তা থামাতে পারলেন না। প্রথমবার তার অনুভূতি হল, যাকে তিনি সবসময় দুর্বল মনে করতেন, সেই মানুষটি তার সম্মানের সবচেয়ে বড় মূল্য নিজে দিয়েছে। লক্ষ্মীদি শেষ কথা বললেন, ম্যাডাম, রাহুল আপনার থেকে দূরত্ব ঘৃণার জন্য তৈরি করেনি, দূরত্ব তৈরি করেছে যাতে আপনার পরিচয় তার অবস্থার সঙ্গে ছোট না লাগে। পুরো গ্রাম নিস্তব্ধ। প্রিয়ার মনে হচ্ছিল তিনি দাঁড়িয়ে নেই, ভিতরে ভিতরে পড়ে যাচ্ছেন। তিনি রাহুলের দিকে তাকালেন, এসব সত্য? রাহুল মাথা নাড়লেন, শুধু জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে বললেনি কেন? রাহুল প্রথমবার এত লম্বা কথা বললেন। আপনি অফিসার ছিলেন, তিনি শান্ত গলায় বললেন, আর আমি আপনার সমস্যা হতে চাইনি। আমি ভেবেছিলাম, রাহুল বললেন, আপনি উপরে উঠছেন, আমি নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখব। গ্রামের অনেকের চোখ ভিজে গেল। সেই মুহূর্তে প্রিয়া বুঝলেন, এই গল্প আর পিছনে ফেরা যায় না। যা ভেঙেছে তা জোড়ার আগে বোঝা দরকার। আর এখন সবচেয়ে কঠিন অংশ বাকি ছিল। এখন প্রশ্ন ছিল না সত্য কি, প্রশ্ন ছিল এর পর কি। দুপুর গড়িয়ে গেছে। রাহুল প্রিয়ার দিকে তাকালেন, তারপর চোখ সরিয়ে নিলেন। এখন যান, তিনি বললেন। এই শব্দগুলি আদেশ ছিল না, একটি বন্ধ দরজার মতো। আমি সাহায্য করতে চাই, প্রিয়া বললেন। তার গলায় না প্রতিপত্তি ছিল, না অফিসারি কঠোরতা, শুধু একটি চেষ্টা। রাহুল হালকা হাসলেন। ঘর, কাজ, চিকিৎসা, যা লাগবে সব দেব, প্রিয়া বললেন। প্রথমবার হাত তুলে তাকে থামালেন এবং ইচ্ছে করে বললেন, আপনি খুব বড় অফিসার, আপনার কাছে সব কিছু আছে, কিন্তু যা আপনি দিতে চান তা আমার কাছে আগে থেকেই ছিল। প্রিয়া বুঝতে পারলেন না, রাহুল, আমি ক্ষমা চাইতে এসেছি। তার গলা ভেঙে গেল। আমার থেকে খুব বড় ভুল হয়েছে, আমি চাই তুমি ভালো থাকো। রাহুল তাকে দেখলেন, সোজা, লম্বা দৃষ্টিতে। আমি ভালো আছি, তিনি বললেন। আপনার বোঝার জন্য শুধু দেরি হয়ে গেছে। প্রিয়া পকেট থেকে একটি সরকারি কাগজ বের করলেন, সরকারি লেটার হেড। এটা দেখো, তিনি বললেন, শহরে তোমার জন্য কাজ আছে। রাহুল কাগজের দিকে তাকালেনও না। কেন? প্রিয়ার গলা ভেঙে গেল। রাহুল বললেন, আমি এখন কারো এহসান নিয়ে নিজেকে আবার অস্বীকার করতে চাই না। তার গলা প্রথমবার একটু ভারী হল। যখন আমি আপনার কাছে কিছু চাইনি, তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন। এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন, আমি কি করে চাইব? গ্রামে কোনো ফিসফিস নেই। সবাই শুনছিল, সবাই বুঝছিল। রাহুলের কথা শেষ হতেই সেখানে দাঁড়ানো প্রতিটি মানুষের নিজের শ্বাসের শব্দ শুনতে পেল। প্রিয়ার হাত থেকে সেই সরকারি কাগজ ধীরে ধীরে নিচে সরে গেল। আর সেই মুহূর্তে তার অনুভূতি হল, প্রতিপত্তি, শক্তি, পদ সবকিছু থাকা সত্ত্বেও আজ তিনি সবচেয়ে সুন্দর মানুষ। প্রিয়া চোখ বন্ধ করলেন। ভিতরে কিছু ভেঙে পড়ছিল। তিনি বললেন, রাহুল, আমি সবকিছু ফিরিয়ে আনতে পারব না, কিন্তু যদি আমার জন্য তোমার কখনো কষ্ট হয়ে থাকে, তার বোঝা আমি সারা জীবন বয়ে নিতে চাই। রাহুল হালকা শ্বাস নিলেন। তার গলা এখনও শান্ত, কিন্তু সেই শান্তিতে একটি লম্বা যাত্রা লুকানো ছিল। কষ্ট সবাই পায় প্রিয়া, ফার্ক শুধু এইটুকু যে কেউ কষ্টকে কণ্ঠস্বর বানায়, কেউ তাকে নীরবতা বানায়। আমি নীরবতা বেছে নিয়েছিলাম। লক্ষ্মীদি এগিয়ে এলেন, তার চোখে জল। ম্যাডাম, রাহুল কখনো কারো কাছে অভিযোগ করেনি, কিন্তু এই গ্রাম জানে সে কিভাবে নিজেকে সামলেছে। সে খেতে কাজ করে, বাচ্চাদের বিনা পয়সায় পড়ায়। গ্রামের ছেলেরা বলে, রাহুলদার মতো মানুষ হতে পারলে জীবন জিতে যাব। প্রিয়া চমকে উঠলেন। তিনি রাহুলের দিকে তাকালেন। তুমি বাচ্চাদের পড়াও? রাহুল মাথা নাড়লেন। যা আমার কাছে ছিল না, তা অন্য কারো কাছ থেকে কেন ছিনিয়ে নেব? সেই একটি বাক্য প্রিয়ার চোখের সামনে পুরো ছবি রেখে দিল। প্রিয়া ধীরে এগিয়ে গেলেন। প্রথমবার উর্দি রোজন ছাড়া একজন মানুষের মতো কথা বললেন। রাহুল, তুমি যদি চাও আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, তোমার শান্তিতে হস্তক্ষেপ করব না, কিন্তু একটি প্রশ্নের উত্তর দাও, তোমার হৃদয়ে আমার জন্য ঘৃণা আছে কি? রাহুল কিছুক্ষণ চুপ করে রইলেন। গ্রামবাসীরাও থেমে গেল। তারপর তিনি বললেন, ঘৃণা থাকলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না। ঘৃণা মানুষকে কঠিন বানায়। আমি কঠিন হইনি, শুধু শান্ত হয়েছি। প্রিয়ার চোখ থেকে অশ্রু গড়াতে লাগল। তিনি আজ প্রথম বুঝলেন,
ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ক্ষমার যোগ্য হওয়া খুব কঠিন। প্রিয়া গ্রামবাসীদের দিকে তাকালেন। যদি আপনাদের মঞ্জুর হয়, আমি একটি কাজ করতে চাই। এটা কোনো এহসানের জন্য নয়, কোনো নামের জন্য নয়, শুধু মানবতার জন্য। হরিহর কাকা জিজ্ঞাসা করলেন, কি কাজ বেটি? আমি চাই এই গ্রামে একটি ছোট স্কুল হোক, রাহুল তা চালাক। আমার নামে নয়, কোনো অফিসারের নামে নয়, শুধু সুন্দরপুর পাঠশালা, যাতে এখানকার বাচ্চারা স্বপ্ন দেখার আগে কারো অনুমতি নিতে না হয়। গ্রামে প্রথমবার একটি হালকা হল্লা হলো। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। রাহুল প্রিয়ার দিকে তাকালেন। আর যদি আমি না বলি? প্রিয়া মাথা নিচু করলেন। তাহলে আমি কোনো প্রশ্ন না করে চলে যাব। এটা হবে আমার প্রায়শ্চিত্ত। রাহুলের চোখে প্রথমবার জল এলো। তিনি ধীরে বললেন, আমি স্কুল চালাবো, কিন্তু আপনার জন্য নয়, বাচ্চাদের জন্য। প্রিয়া মাথা নাড়লেন, তার মুখে হালকা স্বস্তি। তিনি জেনে গিয়েছিলেন এটা কোনো সমঝোতা নয়, এটা সম্মান। সন্ধ্যা নামতে শুরু করেছে। সরকারি গাড়ি এখনও গ্রামের বাইরে দাঁড়িয়ে। প্রিয়া যাওয়ার আগে শেষবার রাহুলের দিকে তাকালেন। রাহুল, তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? রাহুল আকাশের দিকে তাকালেন, যেখানে সূর্য লাল হয়ে যাচ্ছিল। ক্ষমা তখনই দেওয়া হয় যখন সামনের মানুষ নিজেকে দোষী মনে করে। আপনি মেনে নিয়েছেন, এটাই যথেষ্ট। প্রিয়ার চোখ ভরে এলো। তিনি কিছু না বলে হাত জোড়লেন। গ্রামের লোকেরা রাস্তা ছেড়ে দিতে লাগল। কোনো স্লোগান নেই, কোনো তালি নেই, শুধু শান্তি। গাড়ি ছাড়ল। প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তিনি অনুভব করলেন আজ তিনি প্রথমবার অফিসার নয়, মানুষ হয়ে যাচ্ছেন। পিছনে গ্রামে রাহুল দাঁড়িয়ে রইলেন। তার মুখে কোনো জয়ের ভাব নেই, শুধু তৃপ্তি। তিনি ঝুপড়ির কাছে দাঁড়ানো বাচ্চাদের ডাকলেন এবং বললেন, কাল থেকে সকালে পড়া শুরু। বাচ্চাদের চোখ চকচক করে উঠল। গল্প এখানে শেষ হয় না। গল্প শেষ হয় সেখানে, যেখানে অহংকার ভেঙে পড়ে এবং মানুষ বেঁচে যায়। এই গল্প থেকে শুধু এইটুকুই শিক্ষা মেলে, সম্পর্ক পথ দিয়ে চলে না, সম্মান কণ্ঠস্বর দিয়ে হয় না, আর সবচেয়ে বড় শক্তি নীরবতাতেও থাকতে পারে।